ওয়েলকাম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ লেকচারে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি, রিস্মিতা তাসনিম। গত ক্লাসে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কর্পোরেট ডেটাবেস এবং ডেটাবেসের ব্যবহারগুলো সম্পর্কে জেনেছি। তো তোমাদের আজকের পাঠের বিষয় হলো ডেটাবেস সিকিউরিটি এবং ডেটা এনক্রিপশন, অর্থাৎ আমরা কিভাবে একটি ডেটাবেসের সিকিউরিটি বা গোপনীয়তা নিশ্চিত করতে পারি এবং ডেটাকে কিভাবে এনক্রিপ্ট করে আমরা আদান প্রদান করি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে জেনে নেই ডেটাবেস সিকিউরিটি জিনিসটা কি। তথ্যের গোপনীয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখনই তথ্য আদান প্রদান করছি সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে তথ্যটা যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য হয় সেক্ষেত্রে আমাদের এটা গোপনীয়তা ব্যাপারটি মেনটেন করতে হয়। তো এই ডেটাবেস সিকিউরিটি নিচের এই বিষয়গুলো মূলত নিয়ন্ত্রণ করে। প্রথমত হচ্ছে অনুমোদন ব্যতীত ডেটা ব্যবহার না করা, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো ইউজারের যদি সেই ডেটা ব্যবহারের অনুমতি না থাকে সেক্ষেত্রে সে যেন সেই ডেটাটি অ্যাক্সেস করতে বা ব্যবহার করতে না পারে, এই বিষয়টি খেয়াল রাখা। ব্যবহারকারীর ডেটা ব্যবহার করার অধিকার সংরক্ষণ, একই সাথে যেই ব্যক্তি ডেটাটি ব্যবহার করার অধিকার রাখছে, অর্থাৎ যার কাছে এটির অনুমতি আছে, সেই ব্যবহারকারী যেন সঠিকভাবে ডেটাটা ব্যবহার করতে পারে সেই বিষয়টা সংরক্ষণ করা। সিস্টেম রিসোর্স ব্যবহার নিয়ন্ত্রণ, অর্থাৎ একটি ডেটাবেস সিস্টেমে যেই মূল উপাদানগুলো আছে সেগুলোকেই বলা হচ্ছে রিসোর্স। এই রিসোর্সগুলো কারা ব্যবহার করবে বা কারা করবে না, এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করা। এরপর আছে ডিস্ক ব্যবহার নিয়ন্ত্রণ, অর্থাৎ যেই মেমোরিতে যে ডেটাগুলো সংরক্ষিত আছে সেই ডেটার ব্যবহারটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবহারকারীর অ্যাকশন নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ডেটাটির উপর ব্যবহারকারী কী ধরনের কাজ করছে সেটাকে আপডেট করা বা ডিলিট করা বা নতুন কোনো ডেটা অ্যাড করা, যে কোনো ধরনের অ্যাকশন, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা। এবং ব্যবহারকারীর ডেটা ব্যবহারের সীমা নির্ধারণ করা, অর্থাৎ সকল ব্যবহারকারী যে সব ডেটাকেই অ্যাক্সেস করতে পারবে বা সব ডেটাই ব্যবহার করবে এরকম কোনো কথা নেই। বিভিন্ন ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী তাদের ডেটা ব্যবহারের সীমা নির্ধারিত থাকে। তো এই জিনিসটাও ডেটা সিকিউরিটির মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে। এখন ডেটা সিকিউরিটির প্রকারভেদগুলো আমরা জেনে নেই। ডেটা সিকিউরিটিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো সিস্টেম সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি হচ্ছে ব্যবহারকারী ডেটাবেস ব্যবহারের জন্য অনুমোদিত কি না সেইটা নিশ্চিত করে, অর্থাৎ একজন ব্যবহারকারী যে ডেটাবেসটি আছে সেই ডেটাবেসে কি সে প্রবেশ করতে পারবে কি না, সেটাকে ব্যবহার করতে পারবে কি না, এই জিনিসটা হচ্ছে সিস্টেম সিকিউরিটিতে নিশ্চিত করা হয়। তো সাধারণত এই নিশ্চিতকরণটা আমরা বিভিন্ন ইউজার নেম বা পাসওয়ার্ড এই ব্যবস্থাটি ব্যবহার করে করা হয়, যে যাদের কাছে নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে শুধুমাত্র ওই ব্যবহারকারীরাই ডেটাবেসে প্রবেশ করতে পারবে। তো উদাহরণ হিসেবে যদি আমরা চিন্তা করি যে ধরা যাক তোমার শিক্ষা প্রতিষ্ঠানের একটি ডেটাবেস আছে। এখন এই ডেটাবেস ব্যবহারের জন্য কারা কারা অনুমোদিত, অর্থাৎ কোন ব্যবহারকারীদের কাছে ডেটাবেসটি ব্যবহারের অনুমোদন আছে সেইটা আমরা সিস্টেম সিকিউরিটির মাধ্যমে নিশ্চিত করব। তো ওই শিক্ষার প্রতিষ্ঠানে দেখা যায় যে ডেটাবেসটি ব্যবহারের অনুমতি আছে শুধুমাত্র সেই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বা অফিস সহকারী অথবা শিক্ষার্থীদের। মূলত এই ধরনের ব্যবহারকারী নিয়েই যেহেতু প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে, তাই এই ডেটাবেসগুলো সাধারণত আমরা শুধু এই ধরনের ব্যবহারকারীর মধ্যে সীমাবদ্ধ রাখব। এছাড়া প্রতিষ্ঠানের বাইরের যারা আছে তারা এই ডেটাবেসে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ অন্য কোনো প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীরা সেই প্রতিষ্ঠানের ডেটাবেসে অ্যাক্সেস করতে পারবে না। তো এটাকেই বলা হচ্ছে সিস্টেম সিকিউরিটি, অর্থাৎ ডেটাবেসটি কারা অ্যাক্সেস করতে পারছে এই জিনিসটা নিশ্চিত করা হচ্ছে সিস্টেম সিকিউরিটিতে।
আরেকটি প্রকারভেদ হচ্ছে ডেটা সিকিউরিটি। কোন ব্যবহারকারী ডেটাবেজের কোন কোন অবজেক্ট বা ডেটা ব্যবহার করতে পারবে সেই জিনিসটা এখানে নিশ্চিত করা হয়। এছাড়াও ডেটার উপরে কি ধরনের কাজ করতে পারবে, অর্থাৎ ডেটা সিলেক্ট করা বা মুছে ফেলা বা ইত্যাদি কাজগুলো করতে পারবে কিনা সেটা ডেটা সিকিউরিটিতে নির্ধারণ করা হয়। যেমন সিস্টেম সিকিউরিটিতে আমরা যেরকম বলছিলাম যে যেই ব্যবহারকারীরা শুধুমাত্র ডেটাবেস ব্যবহার করতে পারবে সেইটা নিশ্চিত করে। এখন ওই ব্যবহারকারীদের মধ্যেও আবার অনেক সময় ভাগ থাকতে পারে যে কোন ব্যবহারকারী কতটুকু ডেটা অ্যাক্সেস করতে পারবে বা কতটুকু ডেটার উপর কাজ করতে পারবে, এই জিনিসটা আলাদাভাবে নিশ্চিত করছে ডেটা সিকিউরিটিতে। উদাহরণ যদি আমরা চিন্তা করি যে তোমার সেই একই প্রতিষ্ঠানের কথাই যদি বিবেচনা করি যে ওই ডেটাবেজে আমরা বলেছিলাম যে কারা কারা অ্যাক্সেস করতে পারছে, সেখানকার শিক্ষকবৃন্দ, অফিস সহকারী এবং শিক্ষার্থীরা। এখন এই ব্যবহারকারীরা ডেটাবেজের কোন তথ্য অ্যাক্সেস করতে পারছে সেটা আমরা ডেটা সিকিউরিটির মাধ্যমে নিশ্চিত করব। যেমন শিক্ষকবৃন্দ শুধুমাত্র শিক্ষার্থীদের মার্কস ইনপুট দেয়া বা মার্কসগুলো আপডেট করা বা রেজাল্টস তৈরি করা এই সংক্রান্ত তথ্যগুলোকে শুধুমাত্র অ্যাক্সেস করতে পারছে। অর্থাৎ পরীক্ষার্থীদের যেই পরীক্ষার বিষয়গুলো, মার্কসের বিষয়গুলো, এই জিনিসটা শুধুমাত্র শিক্ষকরা অ্যাক্সেস করতে পারছে। অন্যদিকে অফিস সহকারীরা মূলত শিক্ষার্থীদের বেতন আদান প্রদান বা অন্যান্য কর্মচারীদের বেতন বিষয়ক যে আর্থিক কাজগুলো থাকে এই সংক্রান্ত যে ডেটাবেস সেই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারছে। এবং শিক্ষার্থীরা শুধুমাত্র রেজাল্ট দেখা বা একাডেমিক বিষয় জানা এই জিনিসের তথ্যগুলোকে অ্যাক্সেস করতে পারছে। অর্থাৎ কোনো শিক্ষার্থী চাইলেই তার মার্কস ইনপুট দেয়া বা আপডেট করা এই তথ্যগুলোকে কোনো ধরনের অ্যাকশন বা কোনো ধরনের কোনো আপডেট করতে পারবে না। এই ক্ষেত্রে ডেটা সিকিউরিটির মাধ্যমে এই জিনিসগুলো নিশ্চিত করা হয়। কারণ তা না হলে দেখা যেতে পারে শিক্ষার্থীরা চাইলেই তাদের রেজাল্টের পরিবর্তন করে ফেলতে পারে, যেটা কিনা গ্রহণযোগ্য নয়। তো এভাবে বিভিন্ন ব্যবহারকারী অনুযায়ী আমরা তথ্যের অ্যাক্সেস করাটাকে নিয়ন্ত্রণ করি ডেটা সিকিউরিটির মাধ্যমে। এবার আলোচনা করব ডেটা এনক্রিপশন নিয়ে। ডেটার নিরাপত্তা রক্ষার জন্য ডেটাকে গন্তব্যে পৌঁছানোর আগে যেই পরিবর্তন করা হয় সেটাই হলো ডেটা এনক্রিপশন। অনেক সময় বিভিন্ন গোপন তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই এনক্রিপশনের প্রয়োজন হয়। তখন কি করা হয়, একটি ডেটাকে যখন পাঠানো হয় তার আগেই এটাকে বিভিন্ন রকমের কোডে পরিণত করে বা বিভিন্ন পরিবর্তন করে সেটাকে তার গন্তব্যে পৌঁছানো হয় এবং এটাকেই ডেটা এনক্রিপশন বলা হচ্ছে। ডেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর আগে এই যে মূল ফরম্যাট থেকে অন্য একটি ফরম্যাটে রূপান্তর করা হচ্ছে এইটাকে বলা হয় ডেটা এনক্রিপ্ট করা। অপরদিকে রূপান্তরিত ফরম্যাট থেকে যখন আবার মূল ফরম্যাটে ফিরে আসে সেটাকে বলা হচ্ছে ডিক্রিপ্ট করা। কারণ এনক্রিপ্টেড ডেটাটা যখন কোনো জায়গায় পাঠানো হলো, সেই ব্যবহারকারী বা সেই ব্যক্তি যখন এই ডেটাটিকে আবার বুঝতে চাইবে তখন সেটাকে অবশ্যই আবার মূল ফরম্যাটে ফিরিয়ে আনতে হবে। তখন এই জিনিসটাকেই বলা হয় যে ডিক্রিপ্ট করা। তাহলে মূল ডেটাকে একটি রূপান্তরিত ফরম্যাটে নেওয়া হলো এনক্রিপ্ট করছে, অন্যদিকে বিপরীত কাজটাকে বলা হচ্ছে ডিক্রিপ্ট করা। ডেটা এনক্রিপ্টের বিভিন্ন রকম নিয়ম প্রচলিত আছে, অর্থাৎ একটি ডেটাকে কিভাবে এনক্রিপ্ট করা হবে সেটার উপরও অনেক ধরনের নিয়ম রয়েছে। এদের মধ্যে কয়েকটি হলো যেমন সিজার কোড বা ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে DES, এবং ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন অ্যালগোরিদম। এরকম আরও অনেক ধরনের এনক্রিপশন মেথড রয়েছে। তো আমরা এখানে এখন সিজার কোডটা নিয়ে একটু আলোচনা করি। সিজার কোডে মূলত প্রত্যেকটি অক্ষরকে তার পরবর্তী 3 অক্ষর পরের অক্ষর দ্বারা প্রতিস্থাপিত করা হয়। আমরা যদি এই চিত্রটা দেখি, এখন এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি পুরো অ্যালফাবেটের যে প্রত্যেকটি অক্ষর রয়েছে সেই অক্ষরগুলোকে তার পরের 3 অক্ষর পরের অক্ষর দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। যেমন
এখানে এর পরিবর্তে ডি নেওয়া হয়েছে, বি কে ইতে রূপান্তর করা হয়েছে, একইভাবে সামনের সবগুলো অক্ষরকে পরিবর্তন করা হয়েছে। তো এই সিজার কোড ব্যবহার করে আমরা যদি কোনো ডেটাকে এনক্রিপ্ট করি তাহলে সেটা এরকম হতে পারে। ধরা যাক মূল ডেটা কোনো একজন ব্যক্তি তার নামটাকে পাঠাতে চাচ্ছে এনক্রিপ্ট করে। তার নাম যদি এভাবে আমরা উদাহরণস্বরূপ ধরে নেই যে জামিল, অর্থাৎ JAMIL, তো এইটাকে যদি আমরা অন্য ফরম্যাটে বা সিজার কোড ব্যবহার করে এনক্রিপ্ট করি তাহলে এটা হয়ে যাচ্ছে এরকম একটা, অর্থাৎ MDPLO এরকম একটা শব্দ হয়ে যাচ্ছে। সেটা কিভাবে হচ্ছে, এই চিত্র থেকে আমরা যদি বের করি যে জের পরিবর্তে এখানে M ব্যবহার করা হয়েছে, এর পরিবর্তে D, M এর পরিবর্তে P, I এর পরিবর্তে L এবং L এর পরিবর্তে O ব্যবহার করা হয়েছে। তো এভাবে প্রত্যেকটি অক্ষরকে পরিবর্তন করে ডেটাটাকে এনক্রিপ্ট করে এরপরে পাঠানো হচ্ছে। তো এই ডেটা এনক্রিপশনের অনেকগুলো 4টি অংশ রয়েছে। সেই 4টি অংশ কি কি? প্রথমত হচ্ছে প্লেইন টেক্সট, অর্থাৎ এনক্রিপ্ট করার পূর্বের মেসেজ, যেই মেসেজটি মানুষের পাঠযোগ্য রূপে থাকে সেটাকে বলা হচ্ছে প্লেইন টেক্সট। যেমন একটু আগে যে উদাহরণ দেখেছি যে মূল ফরম্যাট যেটা ছিল, অর্থাৎ ব্যক্তির নাম জামিল, এটাকে আমরা প্লেইন টেক্সট বলতে পারি। এরপর আছে সাইফার টেক্সট, এনক্রিপ্ট করার পরে মেসেজ যেটার কিনা মানুষের পাঠযোগ্য রূপে থাকে না, সেটা হচ্ছে সাইফার টেক্সট। অর্থাৎ একটু আগে যেটা ছিল যে একটা MDP এর ধরনের একটা শব্দ আমরা পেয়েছিলাম, এটি হলো সাইফার টেক্সট। এরপর এনক্রিপশন অ্যালগরিদম, অর্থাৎ যে গাণিতিক ফর্মুলা যা প্লেইন টেক্সট থেকে সাইফার টেক্সটে এনক্রিপ্ট করার জন্য বা সাইফার টেক্সট থেকে প্লেইন টেক্সটে ডিক্রিপ্ট করার জন্য প্রয়োজন, সেটিকে বলা হচ্ছে এনক্রিপশন অ্যালগরিদম। যেমন আগের উদাহরণে ছিল সিজার কোড। এবং সর্বশেষ অংশটি হলো কি, অর্থাৎ গোপন কোড যা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার জন্য প্রয়োজন হয়। অর্থাৎ এটি একটি এমন কোড যে কোড ব্যবহার করেই মূলত ডেটাকে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করা হয়। এখন এনক্রিপশনের প্রকারভেদগুলো জেনে নেই। এনক্রিপশনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এই দুটির মধ্যে প্রথমটি হচ্ছে গোপন কি বা সিমেট্রিক এনক্রিপশন। এখানে এনক্রিপশন ও ডিক্রিপশনে একই সাধারণ কি ব্যবহার করা হয়, অর্থাৎ একটি কমন কি ব্যবহার করে ডেটাটিকে এনক্রিপ্টও করা হচ্ছে, একইভাবে ওই সাইফার টেক্সটটাকে ডিক্রিপ্টও করা হচ্ছে ওই সেম কি ব্যবহার করে। এই চিত্রটা যদি আমরা এখন দেখি, ধরা যাক এখানে একটি প্লেইন টেক্সট আছে হ্যালো ওয়ার্ল্ড। এই প্লেইন টেক্সটটিকে এখন এনক্রিপ্ট করে পাঠানো হবে। তো সেটার জন্য এখানে একটি এনক্রিপশন কি ব্যবহার করে ডেটাটিকে এনক্রিপ্ট করে এই সাইফার টেক্সটে রূপান্তর করা হলো। এবার এই সাইফার টেক্সটটিকে যখন আবার অন্য দিকের ব্যবহারকারী পড়তে চাইবে, সেটাকে আবার সেই ডিক্রিপশন কি ব্যবহার করে ডিক্রিপ্ট করতে হবে। তো এই ক্ষেত্রে যে ডিক্রিপশন কি ব্যবহার করা হয়েছে এটি সেই আগের এনক্রিপশন কির মতোই, অর্থাৎ এখানে সেম কি বা শেয়ার্ড একটি সিক্রেট কি ব্যবহার করে ডেটাটিকে আবার ডিক্রিপ্ট করে এরকম প্লেইন টেক্সটে আবার রূপান্তর করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে গোপন কি বা সিমেট্রিক এনক্রিপশনের মূল বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে এনক্রিপশন এবং ডিক্রিপশনে একটি সাধারণ কি বা কমন কি ব্যবহার করা হয়। আরেকটি প্রকারভেদ হচ্ছে পাবলিক কি বা অ্যাসিমেট্রিক এনক্রিপশন। এই ক্ষেত্রে এনক্রিপশনে এক ধরনের কি ব্যবহার করা হয়, আবার ডিক্রিপশনে আলাদা একটি কি ব্যবহৃত হয়। যেমন এখানে দেখা যাচ্ছে যে বব নামের একজন একটি ডেটা পাঠাচ্ছে, সেটি হলো একটি লেখা হ্যালো অ্যালিস লিখে এটিকে এনক্রিপ্ট করে পাঠাতে যাচ্ছে। তখন সেখানে একটি পাবলিক কি ব্যবহার করে, অর্থাৎ এই কিটি ব্যবহার করে এখানে ডেটাটিকে এনক্রিপ্ট করে এরকম একটি সাইফার টেক্সটে রূপান্তরিত করা হয়েছে। এরপর সাইফার টেক্সটটিকে যখন সে অপর দিকের ইউজার রিসিভ করলো, সেটা সে আলাদা একটি প্রাইভেট কি ব্যবহার করে ডেটাটিকে ডিক্রিপ্ট করে আবার
প্লেন টেক্সটে ফিরিয়ে আনছে। তাহলে এটার মূল বৈশিষ্ট্যই হলো যে এক্ষেত্রে দুই ধরনের কি ইউজ করা হচ্ছে, একটি হলো এনক্রিপশনের জন্য, অপরটি ডিক্রিপশনের জন্য। তো এই ছিল আমাদের এনক্রিপশনের প্রকারভেদ। তো এখানেই আমাদের এই অধ্যায় 6 অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায়টি শেষ হচ্ছে। তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিই। প্রথমত হলো আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা হলো অর্থাৎ ডেটা সিকিউরিটি এবং ডেটা এনক্রিপশন, এগুলো তোমাদের যেই পাঠ্য বই আছে সেটাতে ভালোভাবে টপিকগুলো রিডিং করবে। সেই সাথে তোমাদের বইয়ের পেছনে যে বোর্ডের কোয়েশ্চেনগুলো থাকে সেই বোর্ড কোয়েশ্চেন থেকে অধ্যায় 6-এর যে প্রশ্নগুলো আছে সেইগুলো তোমরা সমাধান করে প্র্যাকটিস করবে। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।